জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য যে সময় বেঁধে দেওয়া হয়েছিল তা শেষ হচ্ছে আগামী রোববার। এই সময়ের মধ্যে আলোচনা ফলপ্রসূ না হলে নিজেরা সিদ্ধান্ত নেবে এবং তাতে সরকার অনড় থাকবে বলে জানা গেছে। এ প্রক্রিয়ায় কি আসলে ঐকমত্য তৈরি হবে, না বিতর্ক আরও বাড়বে, সেটা আসলে সময়ই বলে দেবে। অস্থিতিশীলতা থেকে রক্ষা করে সরকার ও রাজনৈতিক দলগুলো কি পারবে সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে দেশকে আরও শক্তিশালী করতে? তা নিয়ে আলোচনা করব এন মোহাম্মদ নিবেদিত পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় সংস্কার ও নির্বাচন, সংখ্যা দূর কবে হবে। এ নিয়ে আলোচনার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত আছেন জনাব আজিজুল বারী হেলাল, তথ্য সম্পাদক বিএনপি, আছেন ববি হাজ্জাজ, চেয়ারম্যান এনডিএম, এবং শরীফ ওসমান হাদি, মুখপাত্র ইনকিলাব মঞ্চ, এবং জাবেদ রাশিদ, যুগ্ম আহ্বায়ক এনসিপি। এবং দর্শক, আপনাদের সাথে আছে আমি মাহফুজুর রহমান। আলোচনা শুরুতেই আমি একটু যেতে চাই হেলাল ভাই আপনার কাছে। আজকে আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে দেশ অস্থিতিশীল হয়ে উঠলে পলাতক স্বৈরাচারের পুনর্বাসনের পথ সুগম হবে। ফ্যাসিবাদীরা কোনো দলের আড়ালে দেশকে যাতে অস্থিতিশীল করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন তিনি। এবং উনি আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে কালো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়। এই সরকার আসলে কোন দলকে প্রাধান্য দিচ্ছে? যদি দিয়ে থাকে সে তালিকায় কি বিএনপি নেই? ধন্যবাদ আপনাকে। প্রথমে হলো, যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার, তার ক্যারেক্টারটা হলো নিউট্রাল এবং তাকে চরম নিউট্রালিটি শো করতে হবে। এখন আপনি টাইটেলে লিখেছেন যে শঙ্কা দূর হবে কবে, তাহলে তো বোঝা যাচ্ছে যে শঙ্কা এখনো রয়ে গেছে। অথচ আমাদের রাজনৈতিক দলগুলো বহু মত পথের থাকা সত্ত্বেও তারা 17ই অক্টোবর যে জুলাই সনদ তৈরি করেছিল সেখানে স্বাক্ষরও করেছিল, এক্সেপ্ট এনসিপি। তার মানে এই না যে এনসিপি এই জুলাই সনদ মানে না। তারা বলেছিল যে আইনি ভিত্তি যখন দেওয়া হবে তখন তারাও সিগনেচার করবে। তার মানে একটা আনএনিমাসলি আমাদের সবার একটা ঐক্য হয়েছিল। কিন্তু এই যখন এটা দ্বিতীয়বার মুদ্রণ হলো, এই আপনার জুলাই সনদে যেটা আমরা স্বাক্ষর করলাম সবাই মিলে, সেই স্বাক্ষর যখন সেকেন্ড টাইম আবার মুদ্রণ হলো, মুদ্রণ হয়ে সরকার যে সুপারিশগুলো দিল, দেখা গেল যে এতদিনের যে আয়োজন আমাদের মাসের পর মাস দফার উপর মানে কয়েকবার মিটিংয়ের পরে যে জিনিসটা আমরা করলাম তা সম্পূর্ণ বদলে দেওয়া হলো। বদলে দিয়ে বলা হচ্ছে সরকার যে আপনারা রাজনীতিবিদরা ঠিক করেন, 7 দিন আলটিমেটামও দিলেন। আমার একটা প্রশ্ন জাগে, তাহলে এতদিন আমরা যে একসাথে বসে আলোচনা করলাম এবং আপনারা সেটা স্বাক্ষর করালেন, এখন আবার আপনি আমাদের বলছেন যে আপনারা আবার ঐক্যবদ্ধ হন। তার মানে সরকার তাহলে এটা আপনার ঐক্যমত কমিশন বলতে আমি সরকারই বোঝাচ্ছি, তো তারা আমাদের এই ডিবেটটাই ফেল করেছে। ঐক্যমত কমিশন আমাদেরকে আবার ঐক্যের কথা বলছেন আমাদের সবার মধ্যে, এবং শুধু বলছেন না, আবার আলটিমেটামও দিচ্ছেন যে 7 দিনের মধ্যে না করলে তিনি নিজেই করবেন। এখন তাইলে আমাদের এতদিনের মিটিংয়ের কি প্রয়োজন ছিল? কিন্তু ঐক্যমত্য কমিশনের শেষ দিকে যখন একমত হচ্ছিল না, তখন তো রাজনীতিবিদরাই ঐক্যমত্য কমিশনকে দায়িত্ব দিয়েছে যে আসলে কি করা যায় সেটা সিদ্ধান্ত নেওয়ার। আপনি দেখেন, আমরা ঐক্যমত কমিশনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবেই কিন্তু জুলাই সনদ রচনা করেছিলাম। এনসিপি বাদে সবাই স্বাক্ষর করেছিল। এনসিপি স্বাক্ষর করবে না কথা বলেনি, কিন্তু অর্থাৎ রাজনৈতিক দলগুলো ঐক্য ছিল। এটা একটা অভূতপূর্ব বিষয় ছিল যে আমাদের দেশে এত বিভেদ, এত মানে বক্তব্য, তর্ক বিতর্ক, তারপরেও কিন্তু এক হয়েছিল, এক হয়ে একটা বিষয় সিগনেচার করেছিল। সরকার সেটাকে যখন চেঞ্জ করে দিল কারোর সাথে কথা না বলে, তাহলে তো আবার অনৈক্য তৈরি হলো। সেজন্য বলছি যে সরকার যে আন্তরিক যে আমাদের এই নির্বাচন করার বিষয়ে, আমাদের ওইখানে ছিল যে নোট অফ ডিসেন্ট সহকারে আপনার জুলাই সনদ যাবে। এখন আপনি বলতে পারেন যে গণভোটে কি নোট অফ ডিসেন্ট যাবে কিনা সব কথা বলতে পারেন, কিন্তু এগুলো তো আলোচনা হয়েছিল এই সহজ যাবে, তাই না? জুলাই সনদটা হয়েছিল কি জন্য? বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে না। জুলাই সনদটা হয়েছিল আস্থা এবং বিশ্বাস ছিল না যে এই সনদটা বাস্তবায়ন করব কি করব না। সুতরাং এইটার একটা নৈতিক বাধ্যতা তৈরি করবার জন্য আপনার গণভোটটার কথা বলা হলো। যদিও আমি স্টিল মনে করি যে এই গণভোটটার কোনো প্রয়োজন ছিল না, কারণ আমরা
যারা এই গণ অভ্যুত্থানে ছিলাম, আমরা সবাই কিন্তু সংস্কারের পক্ষে না এমন কেউ লোক বলতে পারবেন না। সবাই চেঞ্জ চায়, সবাই চেঞ্জ চায়। আমি এই জায়গাটা একটু আলোচনায় আসবো। আমি একটু ববি হাজরা আপনার কাছে যেতে চাই। এই সংখ্যা নিয়ে যখন কথা হচ্ছিল, আজকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জনাব শফিকুল আলম বলেছেন যে নির্বাচন নিয়ে আসলে কোনো সংখ্যা নেই, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে, নির্বাচন সুষ্ঠু করতে সরকার রাত দিন কাজ করছে। তবে একই অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা এখনো বুকে হাত দিয়ে বলতে পারছি না। রাজনীতিবিদরাই আসলে যখন শঙ্কিত, সাধারণ মানুষের শঙ্কিত হওয়ার তো আসলে কারণ থাকে। মাহফুজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে, আমার বিজ্ঞ সহ-আলোচক যারা আছেন এবং বাংলা ভিশনের সকল দর্শককে আমার সালাম এবং শুভেচ্ছা। দেখেন, সবার সংখ্যা তার পার্সোনাল জায়গা থেকে। তো এখন সাইফুল হক ভাই কি বলেছেন, কেন বলেছেন, এটা ভালো উনি আরো বুঝতে পারবেন। তবে এগেন অনেক জায়গা থেকে অনেকভাবে আমরা যেহেতু অনেক বছরের খুব কাছের রাজনৈতিক সঙ্গী ছিলাম এবং এখনো আছি বলে আমি মনে করি। সো আমি মনে করি যে সাইফুল হক ভাই একদম শক্তভাবে নির্বাচন চান যত শীঘ্রই সম্ভব। এটা আমি বিশ্বাস করি বা আমি মনে করি, ওনারটা উনি ভালো করে বলতে পারবেন। সরকারের তরফ থেকে তারা আমাদেরকে বলছেন তারা নির্বাচনের জন্য কাজ করছেন এবং অ্যাজ ফার এজ নির্বাচন কমিশনের কর্মকাণ্ড বা সরকার যেগুলো বলছেন, যতখানি আমরা দেখতে পাচ্ছি, আসলে এগুলো খুব বেশি যে দেখা যায় তা না, কিন্তু যতখানি বুঝতে পারছি তাতে মনে হচ্ছে অ্যাটলিস্ট এখন পর্যন্ত এমন কিছু সরকার করছে না যেটার জন্য মানে আমি রেগুলার কর্মকাণ্ডের ভিতরে বলছি, যেটাতে নির্বাচনে কোনো আশঙ্কা দেখা দিতে পারে। তবে যেই জিনিসটাতে অনেকেই একটু শঙ্কা দেখছেন সেটা হলো যে অনেক জায়গায় অরাজকতা একটু বেড়েছে এবং রাজনৈতিক দলগুলোর ভেতরে একটা দ্বন্দ্ব বেড়েছে। এই দ্বন্দ্বটা কেন বেড়েছে? এই দ্বন্দ্বটার বাড়ার কারণটার মূলে আছে অন্তর্বর্তীকালীন সরকার। কারণ অন্তর্বর্তীকালীন সরকার এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে সবাইকে যেখানে কেউ কোনো সঠিক শক্ত ডিসিশনস পাচ্ছে না। মানে মনে করেন একটা ক্লাসরুম যেখানে টিচার কোনো দায়িত্ব নিবে না, তাহলে একটা পয়েন্টের পর স্টুডেন্টসদের ভিতরে একটা লেভেলে দ্বন্দ্ব শুরু হতে পারে। এখন আপনি বলতেই পারেন অ্যানালজিটা ভালো হয়নি, রাজনৈতিক দলরা অনেক ম্যাচিওর, ক্লাসের স্টুডেন্টরা অনেক ম্যাচিওর হয় না, তাই ক্লাসটি ইউনিভার্সিটি ক্লাসও হতে পারে। পয়েন্ট হলো অন্তর্বর্তীকালীন সরকার প্রথম থেকেই শক্ত ডিসিশনগুলো না নিয়ে বারবার বলছেন রাজনৈতিক দলরা তোমরা বুঝে নাও। আজকে এই যে তোমরা বুঝে নাও করতে করতে জামাত সহ বাংলাদেশ জামাত ইসলাম সহ আরো 8টি দল রাজপথে নেমে গেছেন। এখন রাজপথে নামবার কথা না, এবং তারাও আমাদের অনেকভাবেই আমাদের সহযোদ্ধা ছিলেন, মানে জামাতের সাথেও যে দলগুলো আছে বা জামাতের অনেকেই আমাদের সাথে সহযোদ্ধা ছিল। সো তাদের সাথে আমাদের প্রতিনিয়ত কথাবার্তা হয়। প্রতিনিয়ত যখন আমাদের সাথে কথাবার্তা হয় তারা আমাদেরকে বলেন যে না, তারা সরকার বিরুদ্ধে কোনো আন্দোলনে নামে নেয় বা এইটা ওইটা, তারা তাদের দাবি জানানোর একটা প্রয়াস এটা ব্যক্ত করছেন রাজপথে এসে। তবে রাজপথে এসেই যখন গেছেন, মানে রাজপথে আসলে জনগণের কাছে এটা আন্দোলনই মনে হয়, এটা কোনো প্রয়াস মনে হয় না। কারণ এইটাই তো রাজপথের ভাষাটাই তো এইটা, ঠিক না? যে একটা বিরোধিতা বা বিপক্ষে যাবার ভাষা হলো রাজপথের ভাষা। সো এই জায়গাটা থেকে হয়তো জামাতের মতো একটা দায়িত্বশীল দল, আমি বলবো, মানে অনেক বড় দল, যেহেতু বড় দায়িত্ব তাদের উপরে আছে, সো একটা দায়িত্বশীল দল এই সময়টা এসে এই ধরনের কর্মকাণ্ড হয়তো আরেকটু কম করলেই ভালো হয়। আলোচনা বা সরকারের ভেতরে সরকারের সাথে আলোচনা, কিন্তু এখানে এখন জামাতকে দোষারোপ করার আগে আবার সরকারে আসতে হবে যে সরকার এমন কি দেখিয়েছে যে সরকার একটা, যেমন মনে করেন এই যে জুলাই সনদের কথাই বলেন, জুলাই সনদে অনেক ধরনের অনেক কিছুতে আমরা সই করেছি এবং যেটা সত্যি কথা, বেশিরভাগ দল যারা সই করেছে, 5টা দল সই করেনি, এনসিপি সই করেনি, আর 4টা বামপন্থী দল সই করেনি, তাদের নিজেদের কারণে সই করেনি। এনসিপি যেমন যদ্দূর আমি জানি তারা ওই যে বাস্তবায়নের প্রক্রিয়াটার ভিত্তিতে তারা সই করেনি, অন্য দলগুলো অন্য কারণে সই করেনি, সেটা সবার নিজস্ব কারণ আছে, যারা সই করেছে তারাও নিজস্ব কারণে সই করেছে। কিন্তু সনদে যা যা আছে এটাতে ঐক্যমত আসাটা, সবাই কিন্তু নিজেদের অরিজিনাল পার্টি পজিশন থেকে কম্প্রোমাইজ করে সরে যেয়ে সবাই একটা কম্প্রোমাইজে এসছে সনদে। ওকে, এর মধ্যে অনেকগুলো কম্প্রোমাইজ ছিল যেগুলো মনে করেন আমি আমার দলের পক্ষ থেকে বলতে পারি যে আমরা শুরুতে কোনোভাবেই রাজি ছিলাম না, যে মনে করেন সনদকে প্রশ্নবিদ্ধ করা যাবে না কোর্টে, যেটা আর্টিকেল 7 অলরেডি আমাদের যেই আর্টিকেলগুলোর বিরুদ্ধে আমরা এত বছর কথা বলেছি, তবুও সনদে যেন আমরা ঐক্যমত থাকতে পারি তার জন্য সনদকে প্রশ্নবিদ্ধ করা যাবে না কোর্টে, এটা তবু আমরা মেনে নিয়েছি। সো এই যে এরকম অনেক কিছু কিন্তু আমরা কম্প্রোমাইজ করেছি, অনেকে করেছে। এই কম্প্রোমাইজগুলো করবার পর 7-8 মাস 8-9 মাস ধরে সবাইকে বসানোর পর
তারপর সংস্কারটা বাস্তবায়নের প্রক্রিয়াটা যখন তারা মানে প্রপোজাল আকারে দিলেন, এগেন এখানেও একটা প্রবলেম আছে যে যে কমিশনের হেড সেই আবার সরকার প্রধান, তার কাছে প্রপোজালটা গেছে, বাট এনিওয়ে সেটা পয়েন্ট না। প্রপোজাল আকারে যখন দিলেন, এই প্রপোজালের ফ্রেমওয়ার্কটা কারোরই পছন্দনীয়, মানে কারণ অনেকেরই পছন্দনীয় না, এবং যারা পছন্দ করেছেন এই প্রপোজাল ফ্রেমওয়ার্কটা তাদের সাথে আলোচনা করে যে দেওয়া হয়েছে তা না, কিন্তু তারা পছন্দ করেছেন। ঠিক আছে, সবার অধিকার আছে ভাই কোনো কিছু পছন্দ করা অপছন্দ করা, কিন্তু যারা পছন্দ করেন নাই তাদের শক্ত এবং পরিষ্কার বক্তব্য আছে যে এইটা তো ভাই আমাদের সাথে কথা বলা, এইটা নিয়ে কথা বলে তো আমাদের সিগনেচার। এইখানে আসলে সরকারের কি করণীয় ছিল, আমি এই প্রশ্নটা একটু জাভেদ আপনাকে করতে চাই। সেটা হলো যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আপনারা ঐক্যমত হতে পারলেন না, সরকার 7 দিন সময় দিল রাজনৈতিক দলগুলোকে, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করেছে বলে এরকম কোনো খবর নেই, এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আজকে একটা মন্তব্য করেছেন, মানে জনাব সালাউদ্দিন আহমেদ, যে সরকার এরকমের সময় বেঁধে দেওয়ার সিদ্ধান্ত আসলে দিতে পারেন না। সরকারের আসলে করণীয় কি ছিল? আর আচ্ছা, আপনাকে প্রথমে ধন্যবাদ জানাই বাংলা ভিশনের সব দর্শক শ্রোতাদের। সরকারের করণীয় তো অনেক কিছু ছিল। সরকারের তো যেটা ববি ভাই বললেন যে আমাদের তো আসলে সরকারের উচিতই ছিল না রাজনীতিবিদদেরকে ডাইকা আয়না একটা জায়গায় বসায় যে আপনারা সব বিষয়ে ঐকমত্য হইলে হবে, না হইলে যেটা হবে না সেটা বাদ। উনি এই কথাটা বলার মাধ্যমে এখন আপনি মানে থিওরিটিক্যালি চিন্তা করেন, আপনি এখানে 30-32টা দলকে ডাকছেন, 30-32টা দলকে আপনি বললেন যে সবাই যেটাতে একমত হবে সেটাতে আপনি সেটাতে ঐকমত্য হয়েছে ধরে নেবেন। এখন 30-32টা দলের মধ্যে কেউ যদি এই সংস্কারটা না চায়, তারা যদি ফন্দি ফিকির করে, একটা দল যদি ভেটো দেয়, তাহলে তো এটা ঐকমত্য হইল না ওনার ভাষায়। তো এই ধরনের একটা কমেন্ট যখন সরকার প্রধান করেন কিংবা এই ঐকমত্য কমিশনের প্রধান হিসেবে একজন করেন, তখনই কিন্তু একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এখানে দেখা দেয়। আপনি তাহলে কয়জনের কথা শুনবেন, কয়জনের কথা এক হইলে আপনি এটা ঐকমত্য হিসেবে ধরবেন, এরকম কোনো কিছু কি আপনি প্রথম দিন সিদ্ধান্ত নিয়েছিলেন? নেন নাই। তাহলে এই যে আপনি রাজনীতিবিদদের ডেকে এনে, রাজনৈতিক দলগুলোকে ডেকে এনে বসায় আপনি টেলিভিশনে লাইভ সম্প্রচার করলেন, হ্যাঁ এটা একটা জিনিস ভালো হয়েছে যে জনগণ বুঝতে পারছে সংস্কার কি কি আলাপ হচ্ছে কি না হচ্ছে, এটা জনগণ দেখতে পাচ্ছে, হ্যাঁ সেটা দেখতে পাচ্ছে। কিন্তু এই আমরা যেটা মনে করি যে এই সরকারের নিজেরই তো সংস্কারের এই ম্যান্ডেটটা আছে, এটা তো গণ অভ্যুত্থানের সরকার, তার এই রাজনীতিবিদদের ডেকে আনা দরকার ছিল না। উনি তো কমিশন করে দিয়েছিলেন, সেই কমিশনগুলো তো রিপোর্ট দিয়েছে নাকি? তা যেই কমিশন করলেন, কমিশন রিপোর্ট দিল, সেই রিপোর্ট বাস্তবায়ন ওই যেটা বলা হয়েছে যে সরকার নিজের ঘাড়ে আসলে দায়িত্বটা নিতে চায় নাই। সে মনে করছে যে আমি দায়িত্ব নিজের কাছে নেব, আরেকজনের কাঁধে বন্দুকটা রাখতে চাইছে। এটার কারণে রাজনৈতিক দলগুলোকে ডেকে এনে যেটা হয়েছে, এখন প্রত্যেকটা রাজনৈতিক দলের তো তার নিজের কিছু আইডিওলজি আছে, তার নিজের ভিশন আছে, প্রিন্সিপাল আছে, এই কারণে তো রাজনৈতিক দলগুলো আলাদা আলাদা হয়েছে। এখন একজন ধরেন বামপন্থী যে রাজনৈতিক দলগুলো, তাদের দেখবেন যে আপনার কোনো কিছুতে সমস্যা নেই, তাদের সমস্যা হলো মূলনীতি নিয়ে। এখন এই মূলনীতির প্রশ্নে তাদের আপনি বোমা মেরে সরাইতে পারবেন না ওখান থেকে। এখন তাহলে এই প্রশ্ন আপনি আনলেন কেন? তাহলে এই ঐক্যের প্রসেসটার মধ্যে জিনিসটা কেন আনলেন, এটা নিয়ে প্রশ্ন থেকে যায়। সরকারের দায়িত্ব অবশ্যই ছিল, সরকারের করণীয় ছিল, সরকারের নিজের মতন করে সরকারের উচিত ছিল এই সংস্কার রিপোর্ট সেটা সংস্কার করে ফেলা, হ্যাঁ করে ফেলা, এবং এই ম্যান্ডেট অবশ্যই সরকারের ছিল, গণ অভ্যুত্থান তাকে এই ম্যান্ডেট দিয়েছে। কিন্তু রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে যারা পরবর্তীতে বাস্তবায়ন করবে তাদের কনসার্ন না নিয়ে সরকার বাস্তবায়ন পরবর্তীতে কেন রাজনৈতিক দলগুলোর করতে হবে? আপনি পরবর্তীতে যেটা হেলাল ভাই বললেন যে কি গণভোটের প্রয়োজন নেই, হেলাল ভাই দেখছেন না, গণভোট ছাড়া আপনি এই জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করবেন? এটা তো অসম্ভব একটা ব্যাপার। এটা তো যখন সালাউদ্দিন ভাই প্রথমে বললে, তারপর উনিও কিন্তু স্বীকার করছেন যে না, হ্যাঁ একটা গাঠনিক ক্ষমতা পরের পার্লামেন্টের থাকতে হবে, না হলে এই জুলাই সনদ বাস্তবায়ন করা যাবে না। এটা আপনি গেলেও এটা পরবর্তীতে চ্যালেঞ্জ হয়ে এটা বাতিল হয়ে যাবে, কারণ তো কনস্টিটিউশনের ক্যারেক্টার, নেচার, বেসিক স্ট্রাকচার সব কিছু আপনি চেঞ্জ করে ফেলছেন। তাহলে তো গণভোটের অবশ্যই প্রয়োজন আছে। এটা এই আপনার আর্গুমেন্টে গিয়েই তো বিএনপি পরবর্তীতে মেনেছে গণভোটের প্রশ্নের জায়গাটা। হয়তো গণভোটের প্রশ্ন কি হবে, নোট অফ ডিসেন্টের প্রশ্ন কি হবে, এইসব নিয়ে কিন্তু মূল সমস্যাটা। কিন্তু গণভোট যে লাগবে আপনার জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলে, এটা কিন্তু বিএনপিও বুঝতে পেরেছে। এটা আইনগত দিক থেকে এটা ছাড়া আপনার কাছে এখন আর কোনো উপায় নাই। তো সেই বাস্তবায়নের জায়গাটা সরকারই করতে পারতো, সরকার না করে যেহেতু রাজনৈতিক দলগুলোকে ডেকে নিয়ে আসছে, ঐকমত্য হয় নাই। কারণ যেটা বললাম, সকল রাজনৈতিক দলের তো আলাদা আলাদা প্রিন্সিপাল আছে। এখন ধরেন আপনি মূলনীতিতে বিএনপি সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, কিংবা আরও ইসলামিক দলগুলো তারা যেমন এটাতে আছে, আবার ধর্মনিরপেক্ষতা কিংবা সেকুলারিজমের জায়গাটায় বামপন্থীরা তারা ওই জায়গাটা একটা জায়গায় আছে। আপনি তো ওই জায়গায় এক করতে পারবেন না। তো আপনি প্রথম কথা হলো এই প্রশ্নটা আনলেন কেন, আমার প্রশ্ন। আর যেহেতু আনছেনই, এটা আপনি আপনার মতন কেন সলিউশন করলেন না? হ্যাঁ, তো এই জায়গাটা আমি মনে করি যে অবশ্যই সরকারের দায়িত্ব ছিল পুরোটাই
নিজের মতন করে তার বাস্তবায়ন করার যেহেতু তার ম্যান্ডেট আছে, কিন্তু সরকার সেটা শেষ দিকে এসে যে এক সপ্তাহ সময় দিল রাজনৈতিক দলগুলোকে, এটা আসলে সরকার দিতে পারে কিনা সেটা নিয়েও তো এখন প্রশ্ন উঠেছে, যে এক সপ্তাহ নিজেরা নিজেরা আলাপ করে, মানে সরকারের মধ্যস্থতায় যে আলোচনাটা সিদ্ধান্ত হলো না, রাজনৈতিক দলগুলো এখন নিজেদের আলোচনা, ওই যে যেটা আমি আপনাকে বললাম যে এই সরকার প্রথমেই তো যে দায়িত্বটা নিজের পালন করার কথা ছিল সেই সেটা দায়িত্ব পালন পালন করতে করেনি। পারে নাই বা পালন করে নাই, না করে সে রাজনৈতিক মানে দলগুলোর উপর দিয়ে সে সেটা চাপাই দিতে চেয়েছিল, বা সে চেয়েছিল তারা মিলে একটা কিছু হয়ে বাস্তবায়ন করুক, কিংবা এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা আমি জানি না, বাট এটা সরকারের দায়িত্ব ছিল। এখন যে আমার রাজনৈতিক দলগুলোকে বলতেছে এটাও সরকার আসলে করতে পারে না। রাজনৈতিক দলগুলো কি ঠেকা পড়ছে ভাই নিজেদের মধ্যে বসে আলাপ আলোচনা করে একটা জায়গায় আসতে পারবে না। এটা বিএনপি নোট অফ ডিসেন্টের, আমরা তো লাস্টে এটাও বলছিলাম, আসলে আলটিমেটলি কি হবে, সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে, সরকারকে সরকার সেই সিদ্ধান্ত নিতে সিদ্ধান্ত হবে। নেবে। এটা যদি এই সরকারের সিদ্ধান্তগুলো আপনাদের মনের মতো না হয়, সেক্ষেত্রে রাজনীতিটা কোন দিকে যাবে সেটা নিয়ে একটা প্রশ্ন কিন্তু রয়েছে। আমি একটু হাদি আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলো এই গণভোট নিয়ে যেই বিতর্কটা আসলে তৈরি হলো, বিএনপি একভাবে বলছে যে নির্বাচনের দিন, জামাত বলছে যে নির্বাচনের আগেই, আসলে এটা নির্বাচনের আগে হলেই সমস্যা কি, বা ভোটের দিন মানে জাতীয় সংসদ নির্বাচনের দিনে হলে সমস্যা কি? এটা কি কেবল রাজনৈতিক কারণেই এই বিরোধিতাগুলো হচ্ছে? ধন্যবাদ, যারা সহ আলোচক আছেন সকলকে ধন্যবাদ। ব্যাপার হলো কি, দেখেন, এটা আমাদের একটা, বিশেষ করে বাংলাদেশে এই কেনা বেচার সাথে আমরা সবাই মানে পরিচিত, যে হাটে অথবা মার্কেটে আপনি কোনো কিছু ধরেন বিক্রেতা হিসেবে 500 টাকায় বেচবেন, কিন্তু আপনি চাইবেন 2500 টাকা, কিন্তু আপনি ফিক্স আপনি বেচতে চান 500, এটা হলো, কিন্তু 2500, এটা দেখবেন নিউ মার্কেটে যারা করে এদের খুব কমন এক্সপিরিয়েন্স, এবং আপনাকে পরে এমনভাবে ইনসাল্ট করবে, আপনি অর্ধেক দাম বললে আপনার একদম ইজ্জতই থাকবে না, পরে ডাক দিবে, বলবে নিয়ে যান। তো ব্যাপার হলো পলিটিক্যাল পার্টিগুলো একটা স্ট্যান্ড নিয়েছে, যেমন আজকে পলিটিক্যাল পার্টিগুলো সবাই বলতে পারছে, বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, যে আমরা তো অনেক কম্প্রোমাইজ করেছি, আমাদের এই স্ট্যান্ড ছিল, সেই স্ট্যান্ড থেকে 8 মাস আগে আমরা খুব রিজিড ছিলাম, এই দেশ ও জাতির কল্যাণে আমরা কম্প্রোমাইজ করেছি। এবং পলিটিক্যাল পার্টিগুলো তো দেশ নিয়ে যতটা স্টাডি করে, বাংলাদেশের সভাপতি এটা কেউ করে না, কারণ দিন শেষে ভালো হোক খারাপ হোক তাদেরই তো পলিটিক্সটা করতে হয়। সুতরাং তারা জানে যে তাদেরকে জাতির কারণে বলতে হবে আমরা এটা কম্প্রোমাইজ করেছি, সুতরাং 2500 দিয়ে শুরু করো। এবং তারাও জানে যেটা কোনোটা হবে না, হতে হতে একটা বিন্দুর কাছাকাছি পৌঁছতে হবে, কিন্তু আমার জন্য বলার জায়গা থাকে যে আমরা এটা চাই না, এটা চাই না, এটা চাই না, জনগণ চেয়েছে তাই আমরা বিএনপি এটা ছাড় দিয়েছে, জনগণ চেয়েছে জামাত ছাড় দিয়েছে, জনগণ চেয়েছে এনসিপি ছাড় দিয়েছে। আমি বরং ধরেন ওই কোশ্চেনের মেরিটের থেকেও যে প্রশ্নটা আমাদের কেউ তুলছে না, বুঝতে পারছি না, এটা রাসিন ভাই তো ইসে ছিলেন, কমিশনে ছিলেন, প্রচুর আলোচনা তারও দেখেছি, আপনিও ভাই সুযোগ হলে পরে একটু বুঝাই বলেন, সেটি হলো ধরেন নভেম্বরে হলো গণভোট অথবা গিয়ে ইলেকশনের দিনই হলো, আমার ব্যাপারটা হলো গণভোট আসলে হচ্ছে কি, মানে গণভোটে কি যাচ্ছে। প্রথম কথা হলো আমরা এটুকুন যেটা বুঝি যে এই গণভোটটা পরবর্তী পার্লামেন্টকে ওই অথরিটিটা দিচ্ছে যে সংবিধান সে সংস্কার করতে পারবে, এর মানে জনগণের কাছ থেকে আপনি অথরিটিটা আনলেন, ভিত্তি কোনটা, জুলাই সনদ। এবার আমার প্রথম খুব কমন প্রশ্ন, পৃথিবীতে কোনো দেশে ধরেন মূল সংস্কার বললে 84টা, এগুলো বাদ দিয়ে যদি সংবিধানেই ইনকর্পোরেট করতে হবে, এরকম হয় 40টা ভাই, 48টা, তাহলে ধরেন বাকিগুলো অধ্যাদেশ দিয়ে করা যাবে, ওগুলো বাদ দিলাম, বাট এই 48টা মৌলিক প্রশ্ন। এখন এই মৌলিক প্রশ্নের মধ্যে ধরেন একটা এক্সাম্পল বলি, যে উচ্চকক্ষায় আপার হাউজে পিআর, তো এইটার ব্যাপারে তো বিএনপি নোট অফ ডিসেন্ট আছে। এখন এই ঐক্যমত্য কমিশন কি করেছে, ডিসেন্টিং নোটগুলো তুলে দিয়েছে। ধরেন এটা তো এখন পর্যন্ত সরকার সিদ্ধান্ত নেয় না, ঐক্যমত্য কমিশনের সুপারিশ, তো কি করবে না করবে, তো আমরা ধরে নেই এই ডিসেন্টিং নোটগুলো আছে জেনেই বিএনপি, জামাত ইসলামী, অপরাপর দলগুলো সাইন করেছে, এবং এনসিপি আমার মনে হয় গট দ্য আপার হ্যান্ড। এই একটা জায়গা অন্তত তাদেরকে বলতে হবে যে আজকে বিএনপি অফিসিয়ালি বলছে, জামাত বলছে, অপরাপর দল বলছে, মানে উই ফিল বিট্রেইড, আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। এর মানে আপনারা এতদিন রাজনীতি করে এটা বুঝতে পারলেন না, কিন্তু বাচ্চা কাচ্চা বুঝে ফেললো যা বিট্রে করা হবে, সুতরাং আমরা সাইন করবো না। মানে যদি আপনি এটাই বলেন যে আমরা বিট্রেড ফিল করছি, তাহলে তো আপনাদের চেয়ে বাচ্চারা ভালো বুঝলো যে আমরা এই বাস্তবায়নের প্রক্রিয়াটা যেহেতু হবে না, ক্লিয়ার না, তাহলে আমরা সাইন করবো না। এর মানে এখানে তাদের এই ক্রেডিটটা আপনার দিতে হবে। আমি এনসিপির পলিটিক্স করি না, কিন্তু যদি সত্যি বিএনপি ফিল করে অথবা জামাত ফিল করে আমরা বিট্রেড হয়েছে, ওকে, তবু আমি বিএনপি জামাতকে বলে রাখি, ওই দিন সাইনটা না হলে দেশের অনেক ক্ষতি হতো। এটা আমাদের জায়গা থেকে বোঝা, এই জাতীয়ভাবে যে সবাই মিলে সাইনটা করলো, ওখানে গেল, কারণ আমাদের প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, তারা একটা সুযোগ পেত এটা করবার। এই অবশ্যই আমি বিএনপি, জামাত ইসলামীকে ওই জায়গাটা বলি, কিন্তু পলিটিক্সের বার্গেইনে আমি বলবো এনসিপি তো একটু সুযোগ পেলো, ভালো। দ্বিতীয় কথা যেটা দেখেন, পৃথিবীতে এমন কোনো যতগুলো গণভোট আছে, ইভেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে, যেটা আমাদের এখানে খুবই কমন আলোচিত হয়, অথবা পৃথিবীর অন্য জায়গায়,
এমনকি কোথাও আছে যে 48টা ইস্যুতে আপনি একসাথে মানে হাবা না ভোট দিচ্ছেন? গণভোট তো হয় একটা ইস্যুতে, ইয়েস অর নো। এখন ধরেন পলিটিক্যাল পার্টিগুলো এই যে নোট অফ ডিসেন্ট সহ বললো যে আমরা আপার হাউজে পিআর হবে, আপার হাউজে পিআর হবে না, দুটোই তো মত আছে। এখন আপনি জুলাই সনদকে ভ্যালিডেট করাচ্ছেন, তো এই জুলাই সনদের মতো দুটোই আছে, আপার হাউজে পিআর হবে আবার পিআর হবে না। এবার বিএনপি যদি ক্ষমতায় এসে বলে আমি তো আগেই বলে রেখেছি ভাই আমি আপার হাউজে পিআর করতে পারবো না, তাহলে আমার ধরেন কেন? তাহলে আপনি আসলে তাকে তো ধরতে পারবেন না, তো সেই জায়গায় অনেস্ট। এখন আমার ব্যাপার হলো এটা ঠিক গণভোটটা কিভাবে হচ্ছে, হলে যেটা হওয়া দরকার 48টা, যেমন বিএনপি বলছে কি আমরা জনগণের কথা বলছি, তার উচ্চকক্ষে আপার হাউস হবে কি হবে না এইটার জন্য আপনার একটা ব্যালট লাগবে। 48টা ইস্যুতে 48টা ব্যালট লাগবে যে আপনি এটার পক্ষে নাকি বিপক্ষে, পক্ষে নাকি বিপক্ষে। এরপর সরকার সিদ্ধান্ত নিতে পারবে যে আপার হাউসের ব্যাপারে সারা বাংলাদেশের মানুষ একমত হয়েছে অথবা একমত হয় সেটাকে আলাদা করে দেয়া সম্ভব? 48টা ব্যালট কি কোনোদিন সাইন করতে দেওয়া সম্ভব না? এটা প্র্যাকটিক্যাল না, ফিজিবল না। এবং এই 48টা বিষয় কি সাধারণ মানুষ আসলে বোঝে কিনা? প্রথম হলো বোঝে কিনা, এরপর ধরেন বুঝলেও 48টা ব্যালটে টিক দিয়া চক্ষু বন্ধ করে যদি সব হাও টিক দেয় তাহলেও কত ঘন্টা কত সময়ের ব্যাপার। এর মানে এটা যেহেতু প্র্যাকটিক্যাল না, তাহলে দ্বিতীয় অপশন কি আছে? দেখেন আপনি যদি একটা গণভোট বলতে যেটা হয় আপনি যদি ওটা করতেই চান, তাহলে আমি যেটা মনে করি সরকারের ডিসেন্টিং নোট তুলে দেওয়া ছাড়া আর কোনো অপশন নাই। আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলি, আমি লয়ার ছাত্র না, কিন্তু পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হিসেবে আমি যেটুকুন বুঝি, নোট অফ ডিসেন্ট দিয়ে এই গণভোটটা হওয়ার পরে একটা হবে, কিন্তু খারাপ যেটা হবে সেটা বলি, হওয়ার মধ্যে এটা হবে পরবর্তী পার্লামেন্টে বিএনপি আসুক যেই আসুক সে এই কথাটা বলার সুযোগ পাবে জনতা আমাকে ম্যান্ডেট দিয়েছে, আমি সংবিধান আমার মতো করে সংস্কার করছি। কিন্তু যেটা হবে না সেটা হলো এই আপনি নোট অফ ডিসেন্ট সহ নভেম্বরে করেন আর জানুয়ারিতে করেন, একটা জটিলতা আসলে থাকে। এই নির্বাচনের আগে 11 তারিখে আপনি বলছিলেন যে জামাতের একটা কর্মসূচি আছে এবং নিষিদ্ধ ঘোষিত একটা দলের একটা আলটিমেটাম 13 তারিখে এরকমের মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোনা যাচ্ছে। এই সব মিলিয়ে আসলে আগামী রাজনীতিটা কি একটু শঙ্কা তৈরি করে, না আশ্বস্ত হওয়ার মতো কোনো পরিবেশ আসলে আছে? জামাতের 5 দফার জন্য যে আন্দোলন 11 তারিখে দিয়েছে, এটা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে করি এটা পলিটিক্যাল ট্রিক্স, জনগণকে উজ্জীবিত রাখার জন্য, ভোটের মাঠে তাদের কথা জারি রাখবার জন্য এটা পলিটিক্যাল পার্টিগুলো এগুলো করে। কিন্তু হাসিনা যেটা দিছে এটা তো বাংলাদেশের জনগণই এটার বিরুদ্ধে এখনো সেই ঐক্য আমাদের রয়েছে। আমার এখন বক্তব্য হলো যে জাবেদ রাসিন যেটা বলছে যে গণভোটের প্রয়োজনীয়তা, গণভোটটা কেন হচ্ছে? জুলাই সনদ বাস্তবায়নের জন্য, বা ওই সংসদকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়ার জন্য, যে আপনার সংবিধান সংস্কার করার মতো ক্ষমতা দেওয়ার জন্য? মোটেই না। আমার সাথে হয়তো তার ডিবেট হতে পারে, সে যাতে এটা যারা আমাদের থেকে ভালো বোঝে তারা হয়তো যদি শোনে তাই তো বলতে পারবে। গণভোটটা হচ্ছে যে আমরা একে অপরকে বিশ্বাস করি না, যেহেতু আমরা জুলাই সনদটা বাস্তবায়ন করি তার একটা মোরাল অব্লিগেশন তৈরি করবার জন্য, যে পিপুলস উইল এবং পলিটিক্যাল পার্টির যে কমিটমেন্ট টু মানে আপনার established the জুলাই সনদ, এইটা হলো মানে গণভোটটা হচ্ছে। তাহলে একেবারে বিশ্বাস নিয়ে আমরা যদি মানে বাস্তবায়ন করি, বাস্তবায়নের তরিকা নিয়ে না। এখন যদি আপনি বাস্তবায়নের জন্য কতগুলো বিভাগ আছে, যেমন সংবিধান সংস্কারে যে মৌলিক সংস্কারগুলো করতে গেলে আপনার সংসদে আলোচনা করতে হয়, সংসদে আলোচনা করার পর এগ্রিমেন্ট আবার গণভোট। তো এই যে গণভোট, এই যে আপনি জুলাই সনদ করে যে মৌলিক সংস্কারগুলো যদি করেন, ও বললো 7-8টা সংস্কার মানে মৌলিক, তাই না? এই 7-8টা সংস্কার যদি আমরা আলোচনা করে এই যে পার্লামেন্ট আসছে, আপকামিং পার্লামেন্ট করে যদি ওখানে সংস্কার করে আমরা নতুন কিছু তৈরি করি, আবার আপনার গণভোটে যেতে হবে। আমার ভুল হচ্ছে কিনা যারা এটা ভালো বোঝেন তারা জানবেন। সুতরাং আমি বলছি যে গণভোটের প্রয়োজনটা ছিল না, কারণ কি আমি প্রথম বক্তৃতায় সংস্কারের জন্য সংবিধান পরবর্তীতে সেটার জন্য আবার গণভোট যেতে হবে, কিন্তু এখনই তো আপনি ঐক্যমত আসতে পারলেন না। পার্লামেন্টে আসার পরে কি ঐক্যমত তৈরি হওয়ার কোনো সুযোগ রয়েছে এই মৌলিক বিষয়ে? আপনি শুনেন আমার কথাটা বলুন। আপনার গণভোটটা হচ্ছে আপনার সংবিধান সংস্কার করার জন্য, মৌলিক সংস্কার করার জন্য না। গণভোটটা হচ্ছে যে আমরা একে অপরকে বিশ্বাস করি না সেই জন্য, বাস্তবায়নের জন্য না। আপনি
বাস্তবায়ন প্রক্রিয়া কিভাবে হবে তার একটা তরিকা আছে না? সেটা নিয়েই তো আসলে না, এনসিপির মূল উদ্বেগের বিষয়, যে বাস্তবায়নটা কিভাবে হবে হ্যাঁ, সেটা একটা সেটা আইনি যদি ভিত্তি বাস্তবায়ন করে, এই যে মোরাল অব্লিগেশন তৈরি হচ্ছে, এই জন্য কিন্তু যে যদি পিপুলস রুলস আছে বা পার্টিকুলার কমিটমেন্টস আছে, অতএব আপনাকে বাস্তবায়ন করতে হবে। এখন বাস্তবায়ন কিভাবে হবে? কোথাও নির্বাহী আদেশ হবে, মানে প্রেসিডেন্ট অর্ডিন্যান্স জারি করবে, আর যেগুলো মৌলিক সংস্কার সেটা সংসদে আলোচনা হবে। আলোচনা হওয়ার পরে সংসদ পাশ করলে সেটা প্রেসিডেন্টের কাছে যাবে, এরপরে আপনার গণভোটে যেতে হবে। গণভোটে গেলে প্রেসিডেন্ট সিগনেচার করবে। এইটা আমি জানি। আপনি যদি এখন বলেন বাস্তবায়ন হবে কিভাবে হবে, তাকে লেখা আছে জুলাই সনদে কিভাবে হবে, তাকে লেখা আছে। সেই বিষয়টা নিয়ে একটু যাবে। আমাকে আরেকটু বলতেন, আরেকটা কথা বললেন যে আপনার এই ঐক্যমত কমিশনের রাজনৈতিক দলের সাথে আলোচনা করার দরকার ছিল না, ঐক্যমত কমিশন নিজেই পারত এটা করতে। না, এটা হয় না, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে হবে। সমস্যা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে হয়তো হতাশা থেকে আমরা এগ্রিমেন্টে গেলাম, আপনি বাদ দিয়ে আপনি একটা সুপারিশ দিলেন, ঐক্যমত কমিশন সুপারিশ দিল প্রেসিডেন্টকে, ওইখানে হলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, ওই জায়গায় ওইখানে হলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। ইন্টারেস্ট। আমি একটু জাভেদ রাশেন আপনার কাছে একটু স্পষ্ট হতে চাই, হেলাল ভাই যেটা বললেন। আচ্ছা, গণভোটের ব্যাপারটা নিয়ে আমি একটু বলি। সেটা হচ্ছে আমরা অষ্টম সংশোধনীর যদি মামলাটা আমরা দেখি, সেখানে আপনার হচ্ছে হাইকোর্টের বেঞ্চগুলোকে বিভাগীয় পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল এরশাদের সময়। পরবর্তীতে সুপ্রিম কোর্ট রায় দিল যে না, এটা সংবিধানকে ভায়োলেট করতেছে, সংবিধানের বেসিক স্ট্রাকচারকে চেঞ্জ করতেছে। অতএব এটা একটা মানে পার্লামেন্ট, সেটা কিন্তু পার্লামেন্টে তো হয়েছে। আপনার সেই যে সংশোধনীটা, এটা তো আর পার্লামেন্টের বাইরে কেউ করে নাই। পার্লামেন্টের 2/3 আসন নিয়েই সেটা সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সেটা পাশ করা হয়েছে, কিন্তু তারপরে সেটা বাতিল হয়েছে। তো কোর্ট সেটা বাতিল করে দিয়েছে। কোন প্রেক্ষাপটে? সে বলছে যে এই বেসিক স্ট্রাকচার চেঞ্জ করা যাবে না। এখন আমি আবার জুলাই সনদে কিন্তু সেম জিনিস কিন্তু আমরা পাশ করেছি। আমরা কিন্তু বিভাগীয় পর্যায়ে আবার কিন্তু হাইকোর্টের বেঞ্চ নিয়ে যাচ্ছি। যে জিনিস একবার কোর্টে বাতিল হয়ে আসছে, আপনি সেম জিনিস আবার নিয়ে যাচ্ছেন, তো 100% আবার কোর্ট বাতিল করবে। তাহলে আমরা সেটাই বলছি, তাহলে জুলাই সনদের আইনি ভিত্তিটা কোথায় থাকলো, তার প্রোটেকশনের জায়গাটা কোথায় থাকলো? তো এই জন্যই আসলে গণভোটের ব্যাপারটা আসছে এখানে। গণভোট আপনার আগে একটা হইতেই হবে। এখন হেলাল ভাইদের যে গণভোট করতো ওই সময়, হ্যাঁ, এই যে হাইকোর্টের যে বিভাগীয় বেঞ্চগুলো 4টা না 5টা বিভাগে করছিল, হ্যাঁ, তো ওইটা সে ওই কোশ্চেনে আর যায়নি, সে ওইটা সংসদে পাশ করায় নিয়ে দিয়ে দিছে। তখন একজন রিট করছে, কিন্তু যদি ওইটা নিয়ে রেফারেন্ডামে যেত তাইলে কিন্তু তুমি করতে পারতে না। অতএব তুমি আগে যে রেফারেন্ডাম করবেন না, কারণ আগে যে রেফারেন্ডাম করলে ওইটা কিন্তু রেফারেন্ডাম তো আপনি সব প্রশ্নে যাইতে পারবেন না। আপনার রেফারেন্ডামে স্পষ্ট বলা আছে, কয়েকটা আর্টিকেলের কথা বলা আছে যেগুলোর জন্য আপনি রেফারেন্ডামে যাবেন, কিন্তু ওই হাইকোর্টের বেঞ্চ তো ওই মৌলিক সংস্কারের মধ্যে পড়ে না, কিন্তু কোর্ট সেটাকে বেসিক স্ট্রাকচারের থিওরিতে নিয়ে আসছে। এখন গণভোটে মূল সমস্যাটা যে জায়গাটা আমি বলি, সেটা হচ্ছে গণভোটের প্রশ্নটা কি হবে। গণভোট নিয়ে বিএনপি সমস্যা নেই, বিএনপি গণভোট জানে যে এটা আইনি ভিত্তি দিতে হলে গণভোট লাগবে। সমস্যাটা হয়ে গেছে প্রশ্নটাতে। বিএনপি যেটা চেয়েছিল সেটা হচ্ছে গণভোটের প্রশ্নটা হবে পরবর্তী পার্লামেন্টের গাঠনিক ক্ষমতা থাকবে, পরবর্তী এইটা ঠিক আছে। বিএনপি কিন্তু অনেকটা চাপিয়ে দেওয়া হয়েছে এবং বিএনপি আমি একটু বলি, সেটা হচ্ছে বিএনপি আইনগতভাবে এটা মানছে কিনা, গণভোট তো মানছে, কিন্তু আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। কথা বলছি না, ঐক্যমতটা হচ্ছে না, এইসব জায়গা আমরা সেটার প্রশ্ন, নোট অফ ডিসেন্টের ব্যাপারে আমি আসছি না, আমি আগে গণভোটের প্রশ্নটার কথা বলছি যে গণভোটের প্রশ্নটা কি হবে। আমরা যেমন চেয়েছি যে না, গণভোটের মাধ্যমে বাস্তবায়ন হতে হবে, যে জুলাই সনদ জনগণ আপনার মানছে কি মানছে না, জনগণ হ্যাঁ বা না জুলাই সনদের পক্ষে, যেমন আমাদের দাবি। বিএনপির প্রশ্নটা ছিল গণভোটের মাধ্যমে পরবর্তী পার্লামেন্টকে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হবে, শুধু পরবর্তী পার্লামেন্ট আইসে পুরোটা পাশবাদ যেটা করুক না করুক সেটা করার এখতিয়ার পাবে। আমরা বলছিলাম যে না, শুধুমাত্র পরের পার্লামেন্টকে একটা ক্ষমতা দেওয়ার জন্য গণভোট করা দরকার নেই, গণভোট হইতে হলে এটা বাস্তবায়নের প্রশ্ন হইতে হবে। আমি বিএনপির সাথে আমাদের যে তফাৎ সেই জায়গাটার কথা বলছি। আপনার মূল সমস্যা কিন্তু গণভোট নিয়ে না, গণভোটের টাইমিং নিয়ে আমাদের সমস্যা নেই, এটা জামাতের সমস্যা আছে, আমাদের আগে হোক আর পরে হোক। আমাদের মূল প্রশ্নটা হচ্ছে গণভোটের প্রশ্নটা কি হবে পরবর্তীতে। যেমন ঐকমত্য কমিশন, এটা নিয়ে কি আসলে পরিষ্কার একটা ধারণা কি জনগণও মানে জানতে পেরেছে যে প্রশ্নটা কি হবে? এই 48টা বিষয় থাকবে, হ্যাঁ না 48টা থাকবে না শুধু একটা হ্যাঁ নাতে উত্তর দিবে? যেমন এই সর্বশেষ যে আপনার প্রস্তাবনাটা দেওয়া হয়েছে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে, সরকারের কাছে 2টা প্রস্তাবনা দেওয়া হয়েছে, 2টা প্রস্তাবনা প্রায় কাছাকাছি। 2টা প্রস্তাবনাতেই মানে মূল গণভোটের প্রশ্নটা
ঐকমত্য কমিশন যেটা করেছে সেটা আর ওই নোট অফ ডিসেন্ট বা ওই জুলাই সনদ এটার মধ্যে আর থাকেনি। তারা বলেছে একটা আদেশ হবে, যে আদেশটা জনগণ মানছে কি মানছে না, আদেশটা জুলাই সনদ না, কিন্তু ওই আদেশের একটা অ্যানেক্সার হবে হচ্ছে জুলাই সনদ। হ্যাঁ, জনগণ ভোট দিবে আপনি এই আদেশের পক্ষে, আদেশটা জনগণ মানছে কি আদেশের মানছে না। ভিতরে নোট অফ ডিসেন্ট গুলো থাকবে না, নোট অফ ডিসেন্ট থাকবে না, ঠিক আছে। এখন নোট অফ ডিসেন্টের বিষয়ে আমি সেই বিষয়টাতে বলি আপনাকে, শুনেন। সেটা হচ্ছে 14 অক্টোবর আমাদের কাছে ঐকমত্য কমিশনের কাছ থেকে জুলাই সনদের যে আপনার চূড়ান্ত কপিটা দেওয়া হয়, চূড়ান্ত কপিতে কোথাও নোট অফ ডিসেন্ট নিয়ে কোনো আলাপ ছিল না। হঠাৎ করে আমরা দেখলাম যেদিন স্বাক্ষর হলো, অর্থাৎ 17 তারিখ, সেদিন যে কপিটাতে স্বাক্ষর হলো, সেদিন আমরা কপিটা হাতে পাওয়ার পর দেখলাম প্রত্যেকটা প্রস্তাবের নিচে নোট অফ ডিসেন্টকে নোট হিসেবে দিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা প্রস্তাবনার নিচে। হ্যাঁ, আমাদেরকে কিন্তু সেটা দেওয়া হয় নাই, আমাদেরকে যে চূড়ান্ত কপি দেওয়া হয়েছে সেটাতে সেটা ছিল না। 16 অক্টোবর সেটা বদলে গেছে। কারা বদলেছে, কিভাবে বদলেছে, কোনো ভূতে বদলাইছে কিনা আমরা জানি না, কিন্তু বদলাইছে সেটা, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ঠিক আছে। হ্যাঁ, এটা অবশ্যই একটা খুব ইন্টারেস্টিং। আপনারা চেঞ্জ হয়েছে যে তাহলে আপনাদের কাছে যে রাফটা পাঠানো হয়েছে বা ববি ভাইদের কাছে, তাদের কাছে নোটে ছিল কি? ববি ভাই, এই জায়গাটায় আপনাদের কাছে সরকারই তো কাঠগড়ার পাঠানো হলো, সেখানে কি আসলে নোট অফ সেটার কথা ডিসেন্ট ছিল? বলছি যে 14 তারিখে আমাদেরকে লাস্ট ফাইনাল কপিটা তাহলে পাঠানো আমরা যে হয়। প্রতারণা সেখানে করেছি নোট অফ বলছিলেন ডিসেন্ট আমাদের ছিল রাইট না। তো তাহলে। হ্যাঁ, সেখানে নোট অফ ডিসেন্টের ছিল কোনো না। প্রশ্ন ববি ছিল ভাই, না। আপনাদের কাছে যে কপিটা পাঠানো সেখানে কি নোট অফ ডিসেন্টটা ছিল? খসড়া যেটা খসড়া যেটা পাঠানো হয়, ওরা 4 বার খসড়া পাঠিয়েছে আমাদের লাস্ট কাছে। যেটা আমার এক্স্যাক্টলি খেয়াল করে বলতে পারছি না, তবে যে কয়টা খসড়া আমি চেক করেছি কয়েকটাতে আমরা নোট অফ ডিসেন্ট দেইনি, আমাদের নাম ছিল, আমরা দিয়েছি ওটাতে নাম ছিল না। ওখানে লেখা ছিল যে ঐকমত্য হয়েছে এতগুলা দল, ঐকমত্য হয়নি এতগুলা দল, খালি এটুকু লেখা ছিল। আর 17 তারিখে যেটা সিগনেচার করলেন, তো নোট অফ ডিসেন্ট মানে এক্স্যাক্ট নোট কেন দিয়েছে কি না দিয়েছে এগুলোতে নাই, বাট হয় না। ওখানে একটা নোট পরবর্তীতে ফাইনাল কপিতে একটা নোট লিখে দেওয়া হয়েছে যে পরবর্তীতে যে জনগণের ম্যান্ডেট পাবে সে ওইভাবে সংসদে ব্যবস্থা গ্রহণ করবে। প্রত্যেকটা প্রস্তাবের নিচে এই নোট দিয়ে দেওয়া হয়েছে। এটা 17 তারিখে আপনারা যেটা সিগনেচার করেছিলেন। কথা জাভেদের আগে ও যখন কথা বলছিল উনি বলেছিল যে সরকার পুরো আলোচনাটা শুরু করেছিল যে যেখানে সবার ঐক্যমত হবে সেটা বাস্তবায়ন হবে, বাকি কিছু হবে না। তাহলে সবার ঐক্যমত যেখানে হয় নাই সেটা তো বাস্তবায়ন হবে না, এবং এখানে আমরা ধরে নিতে পারি যে সবকিছুতে সবার ঐক্যমত হওয়া সম্ভব না, এটা সম্ভবই না। তো তারপর সবাই একটা জায়গায় আসলো যে একটা নোট অফ ডিসেন্ট নেওয়া হবে। তো নোট অফ ডিসেন্ট যদি নেওয়া হয় তাহলে অটোমেটিক ইমপ্লিকেশন হলো যেটা জনগণের কাছে যখনই যাবে, জনগণ যাদেরকে পছন্দ করবে, যাদেরকে ভোট দেবে, তাদের নোট অফ ডিসেন্ট উইল স্ট্যান্ড। তাছাড়া নোট অফ ডিসেন্টেরই তো কোনো মানে নাই, তাহলে তো এই আলোচনাটাই পুরো মানে মানে এগেন ফর ল্যাক অফ এ বেটার ওয়ার্ড একটা সময় নষ্ট করার একটা প্রসিডিওর, তাছাড়া আর কিছু না, একটা রিগামারোল, এর বাইরে আর কিছুই না। সো সেইটা একটা বড় প্রবলেম শুরু হয়েছে, প্রবলেমটা একটা বড় ওইখান থেকে শুরু হয়েছে যে নোট অফ, তাহলে আপনি নিলেন কেন ভাই নোট অফ ডিসেন্ট? আপনি প্রথম থেকেই বলতেন, ওই গ্রুপকেও খেপাইলেন, এই গ্রুপকেও খেপাইলেন, এই গ্রুপকেও খেপাইলেন, কেউই খুশি হইল না। কারণ একটা জায়গায় তো আমরা ছিলাম যে এগেন আমি যেটা বলতে চেষ্টা বলছিলাম এর আগের বারও যে ঐকমত্য কমিশনে আমরা যখন বসা শুরু করলাম সবাই কিন্তু মানে খুশি অখুশি যেটাই হই না কেন সবাই অনেক কম্প্রোমাইজ করে বসেছে। আমি জানি হাদি বলেছে যে দলগুলো বলে এসে, না সবাই অনেক কম্প্রোমাইজ করে বসেছে ভাই। হাদি ওখানে ছিল কি না ছিল আমি জানি না, হ্যাঁ আচ্ছা না থাকলেও টিভিতে নিশ্চয়ই দেখেছে। কিন্তু দেখো, মনে করো যদি জাভেদ থেকে থাকে ওখানে, বা আমার দল থেকে যে ছিল, বা বিএনপি থেকে যে ছিল, বা জামাত থেকে যে ছিল, সে কিন্তু একা রাজা হয়ে মাতব্বরি করতে ওখানে যায় নাই, তার দল থেকে বারবার শুনে যেতে হয়েছে। যেমন আমার দল থেকে দলের চেয়ারম্যান যায় নাই, কিন্তু আরেকজন গেছে। সো সে এত বড় মাতব্বর হয় নাই যে দলের কোনো সর্ট অফ ইস্যু না নিয়ে সে একটা কথা বলে দেবে। সো প্রত্যেকটা দলেরই কিন্তু একই জিনিস, দলের স্ট্রাকচারই এইভাবে। সো দলগুলো, দলের একটা প্রতিনিধি এক জায়গায় গেলেও সেই প্রতিনিধিটা কিন্তু জবাবদিহি থাকে তার দলের কাছে। সরকারের অন্তর্বর্তীকালীন সরকারে যারা কাজ করছিলেন বা এখনো কাজ করছেন, অনেকে বোধহয় বিদেশ অলরেডি চলে গেছেন, বাট যারা কাজ করছিলেন বা কাজ করছেন তারা কেউ একটা রাজনৈতিক দল কিভাবে কাজ করে কোনো আইডিয়াই তাদের নাই, যে একটা রাজনৈতিক দলের ভিতরে জবাব দিতে থাকে। আজকে জাভেদ যদি এখানে একটা কথা বলে, সেই কথাটা যদি তার দলের অনুকূলে না যায়, তার কালকে পার্টি অফিসে যে জবাব দিতে হবে, বা পার্টি অফিস থেকে চিঠি পাঠাবে, তারে জবাবদিহিতা করতে হবে। আমি পার্টির চেয়ারম্যান হলে আমার জবাবদিহিতা করতে হবে। হ্যাঁ, হয়তো আমার কম্পারেটিভলি একটু কম করতে হবে, আমার চেয়ারম্যানের পরের রোলগুলোতে একটু বেশি করতে হবে, বাট স্টিল সবাইকে করতে হয়। তো র্যান্ডম আপনি বৈশা একজনের কাছ থেকে একটা কথা বের করে নেবেন, তারপর সে ফেরত যে তার জবাব দিতে হবে না, এটা হয় না তো ভাই। সেরকম অনেক ধরনের ঝামেলা তারা সৃষ্টি করেছে, প্রত্যেকটা দলের জন্য সৃষ্টি করেছে। এবং দলের প্রতিনিধি যখন সে দলে ফেরত যে সে নেগেটিভ ইন্টারাকশন পেয়েছে, তখন সে আরো নেগেটিভ হিসেবে এখানে ফেরত আসছে। এই জিনিসগুলোও হয়েছে। তো এই জায়গাগুলোতে এগেন আমি বলছি এইখানেই যে মানে অন্তর্বর্তীকালীন সরকার, এন্ড এগেন আমি মানে জাভেদের সাথে একমত হয়ে বলছি যে প্রথমে তো ঝামেলাটা শুরু করেছে তারা ভাই,
একভাবে কথা বলে, মানে সবাইকে এক ধরনের একটা এক্সপেকটেশন তৈরি করে দিয়ে সবার ভেতরে যে ভাই আপনি যদি না করেন এটা কিন্তু থাকবে না। তো জাভেদ তো তৈরি হয়ে গেছে, বা জাভেদের দলের লোকজন তো জাভেদকে ওইটা চিন্তা করে পাঠিয়েছে, জাভেদ না করলে কিন্তু এটা হবে না, যাও। কিন্তু হয় না এটা, আমার দলেরও এক, আরেক দলেরও এক। তারপরও এই কারণে আমি বলছি আমরা সবাই কিন্তু অনেক কম্প্রোমাইজ করেছি, সবাই, দুই একজন এমন হয়েছে না বুঝে কম্প্রোমাইজ করছে, বাট সেটা পয়েন্ট না, পয়েন্ট হলো সবাই অনেক কম্প্রোমাইজ করে, অনেক কম্প্রোমাইজ করে। হাদি, এইখানে যেটা ববি ভাই বলছিলেন যে রাজনৈতিক দলগুলোকে আসলে তার দলের কাছে, মানে নেতাদেরকে তার দলের কাছে জবাবদিহি করতে হয়। সবাই আসলে এখানে বাদবাকি তিনজনই কিন্তু সরকারের উপর একটা দায় দিচ্ছে। সরকারকে কি আমরা এই বিষয়ে কোনো জবাবদিহিতার আওতায় আনতে পারলাম না? মানে এটা আজকে শোতে যদি সরকারের তরফ থেকে কেউ থাকতো তাহলে সবচেয়ে ভালো হতো যে তাকে উত্তর দেয়া, তাকে জিজ্ঞেস করা। এটা সবচেয়ে আমার মনে হয় পরের যে কোনো শোতে আপনি তাদের একজন সরকারের তরফ থেকে একজন মুখপাত্র আনলে এই প্রশ্ন করা সবচেয়ে কমিশনের পক্ষ থেকে, কমিশনের পক্ষ থেকে। কমিশন নাকি চলে গেছে, তাই বললাম তো। আমার যেটা মূল কথা দেখেন, আমি একটু বলতে চাই, প্রথমত যে কথাটা বলা হয়েছে শুনতে ভালো শোনায়, সাউন্ডস গুড, যে সবার ঐক্যমত। এটা দুনিয়ায় কি কোনোদিন এক ঘরে 6 ভাই বোন থাকলে আজকে কি মাছ রান্না করা হবে এটা নিয়ে তো ঐক্যমত হয় না। মাছের কে কোন পিস খাবে সেটা নিয়ে তো ঐক্যমত হয় না। তারপর করা লাগে কি, বাবা মার অথরিটি নিতে হয়, আপার হ্যান্ড নিতে হয়, এই তুই কাল কইটা খাইছো, তুই এখন এইটা খা। এইটা যদি একটা সংসারে হয় তাহলে এই সরকারকে তো বিএনপির সব থেকে যিনি সিনিয়র জায়গায় তারেক রহমান সাহেব অসংখ্যবার বলেছেন এই সরকারকে ফেল করতে দেওয়া যাবে না। এর মানে এই সরকার যেগুলো ভুল সেইটা শুধুই সরকারের ভুল, আর এই সরকারের যা কিছু মধু খাওয়ার জন্য ভালো সেটা রাজনৈতিক দলগুলোর। এটা হচ্ছে আমাদের জাতীয় চরিত্র। আমরা কেন, এখন তো সেই ছোটবেলার প্রশ্নই করতে হবে, পলিটিক্যাল পার্টিগুলো কেন ফেল করলো একটা জাতীয় সরকার করার জন্য? তাদেরকে আমাদের ঐক্যমত্য কমিশন লাগতো? আমি আবারও বলি, যদি বিএনপি অর্ধেক নিয়েও রাজি হইতো আর বাকি সবাই অর্ধেক দিত, 2 বছরের জন্য একটা জাতীয় সরকার হয়ে যেত, দেশ বদলাই যেত। আপনার কি মনে হয় যে জাতীয় সরকার করলে এখন যে অনৈক্যতা মানে দেখছি, জাতীয় সরকার হলে এই অনৈক্যটা তখন আর প্রকট হতো না? চিরদিন কিছু না কিছু থাকবে, কিন্তু কোন পর্যায়ে থাকবে? যেমন জাভেদ ভাই যেটা বলছে, দেখেন আজকে এই সরকারের যেটা মুশকিল সেটা হলো এনজিও চালানো আর রাষ্ট্র চালানো এক না। এই পলিটিক্যাল পার্টিগুলোর যেটা ব্যাপার সেইটা হলো তারা এমনি নিজেদের বাংলাদেশের বিভিন্ন সমস্যার কারণে নিজেরা যা করাপ্টেড হোক টোক, তারা তো বাংলাদেশের মাটিয়ার মানুষরা বেশি রিড করে, কারণ তারাই দিন শেষে তাদের কাছে বেশি ঘোরে। তো বাংলাদেশ ঐক্যমত্য কমিশন থেকে সরকারের সব থেকে যেটা বড় সমস্যা হলো, এটা আপনাদের সাথেও আরো বলেছি, প্রফেসর ইউনূসের প্রথম 3 মাসে কি যে অভূতপূর্ব ক্যাপাসিটি ছিল দেশ বদলে দেওয়ার, এইটা উনি বোঝেনও নাই, ব্যবহারও করেন নাই। আপনারা খেয়াল করেন প্রথম 3-4 মাসের মধ্যে বিএনপি, জামাত ইসলামী কোনো পলিটিক্যাল পার্টি কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট দেওয়ার তেমন সুযোগই পায় নাই। দিলেই জনগণ ছাই মেখে ধরতো, কথা বলবা না। মানে এটা যে জনগণের সরকার, তা আপনি তখন এই পুরো এই আমলাতন্ত্র কাঠামোকে আপনি ভাঙতে পারেন নাই। আপনি যেই মেজর জেনারেলদেরকে আজকে গ্রেপ্তার করতেছেন, এখন সেই মেজর জেনারেলরা একটা বড় পার্টির সাথে আবার নেগোশিয়েট করবার চেষ্টা করছে যে নির্বাচনে আপনারা আসলে তাহলে এদেরকে এইভাবেই রাখবেন আর কোনো কথা বলবেন না। আপনি যদি প্রথমবার ধরে ফেলতেন তাহলে তো মেজর জেনারেল এটা করতে পারতো না। 626 জন যে ক্যান্টনমেন্ট থেকে পালাই গেছে। খালি আজকে শুনতেছি বিএনপির একজন পৌরসভার আহ্বায়ক তিনি নিজে গাড়ি চালাই দিয়া ওবায়দুল কাদেরের পার করে দিচ্ছেন। আমরা সত্য মিথ্যা জানি না, সরকারকে দায়িত্ব নিয়ে বলতে হবে, কিন্তু আমরা শুনতেছি অথেন্টিক জায়গা থেকে। এমনও তো শুনি যে ক্যান্টনমেন্ট থেকে 626 জন পালাই যাওয়ার পিছনে অনেক উপদেষ্টারাও জড়িত। তখন কেউ ওনারা উপদেষ্টা ছিলেন, মানে এই যে ওনারা পরবর্তী সরকার হয়েছেন এবং পরবর্তী সরকারের মানে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। হ্যাঁ, তো এই যে আমরা তো এমনও তো হয়েছে এবং আমরা খুব অথেন্টিক জায়গা থেকে শুনেছি। মানে এই অভিযোগগুলো আসলে অকাট্য প্রমাণ ছাড়া এখন পাবলিকলি বলাটাও এটাই হলো মুশকিল। এই জন্য তো আমরা যদি ওইটা প্রমাণ থাকতো তাহলে তো সংবাদ সম্মেলন করে বলে দিতাম যে অমুক অমুক পার করে দিছে, ধরেন। যেহেতু নাই এই জন্য ওরকম করে বলতে পারতেছি না। কিন্তু আমাদের যেটা ব্যাপার সেটা দেখেন, একটা আর্গুমেন্ট ইদানিং দেখি যে খুব করবার চেষ্টা করছে সফট আওয়ামী লীগের জায়গা থেকে। বারবার দেখবেন ঘুরে ফেরে যে জনগণ কি জুলাই সনদ বোঝে, বারবার এই প্রশ্ন বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন হোস্ট। আপনারা এত জুলাই সনদ করেন, জনগণ কি জুলাই সনদ বোঝে? আমাকে বলতেছে চায়ের দোকান রিক্সাওয়ালা সে কি বোঝে? উল্টা আমি আপনাকে বলতে চাই আপনার মাধ্যমে, জনগণ কি বাজেট বোঝে? বাংলাদেশের 90% এমপি কোনোদিন বাজেটটা পড়ে দেখে না। শুধু প্রধানমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, অর্থমন্ত্রী আর তাদের 5-7 জন সচিব টেবিলে বসে বাজেট করেন। এরপর ওনারা যখন বাজেট পেশ করেন ম্যাক্সিমাম ঘুমায়, জোরে হাত চাপড়ায়, তারপর ঘুম থেকে এরকম হাত চাপড়া দেয়। তাহলে এমপি বলছে না 90% বাজেট, তাইলে আপনি আমার বলেন এই প্রশ্ন কি সেই সফট আওয়ামী লীগ বুদ্ধিজীবীরা একবার করছে? না, সনদ বুঝে না, তাইলে এত এইখানে আমার একটা আর্গুমেন্টের বিষয় সেটা হলো যে জুলাই সনদটা আসলে বোঝানোর দায়িত্বটাও সরকারের না বুঝে। কারণ জুলাই সনদ এমন একটা বিষয়, এটা বাজেটের মতো কাঠখোট্টা বিষয় না। এটা আগামীর বাংলাদেশ আসলে কিভাবে চলবে সেইটারই একটা সনদ। এইটা আসলে পাবলিক সবাইকে বোঝানো উচিত। ফিক্সড অপিনিয়ন ছিল। এখন আপনার মাধ্যমে বলি সরকারকে, সময় চলে যায় না। আমরা বলেছিলাম, হ্যাঁ আমার মনে হয়
রাজনৈতিক দলগুলো একটা কনক্রিট জায়গায় চলে আসলে সরকার সেটা করবে আমাদের ধারণা, না করলে আমরা পাবলিক জায়গা থেকে করব। সেটা হলো এই সনদের যে জিসটা আছে এইটা প্রত্যেকটা বিভাগে, জেলায়, উপজেলায়, ইউনিয়নের বাজারে সবার কাছে আপনি আসলে কেন পৌঁছে সবার দেয়া কাছে পৌঁছাচ্ছেন না? একটা আপনি এটা বড় monitor ক্যাম্পেইন দিয়ে, করা। বড় করে বড় ক্যাম্পেইন আমি আবারও আসলে আপনার কাছে, আমি একটু হেলাল ভাই আপনার কাছে একটু নির্বাচন নিয়ে জানতে চাই। জুলাই সনদ নিয়ে অনেক আলোচনা হলো, নির্বাচনে আপনারা মনোনয়ন দিয়েছেন 237 জন, পরবর্তীতে একটা আসলে বাতিল করা হয়েছে। এই 236টা আসনে দিলেন, আরো 64টা আসনে আপনাদের কিন্তু কোনো প্রার্থী নেই। যেখানে আপনারা দিলেন সেখানেও কিন্তু দলের ভিতরে আপনারা অনেক বড় দল, সেখানে বিরোধ দেখা দিচ্ছে। শরিকদের জন্য আপনারা যেগুলো ছেড়ে দিচ্ছে, আপনাদের ভোটাররা কি শরিকদের পাশ করিয়ে আনবে, বা না আরো কোনো বড় কোনো দ্বন্দ্ব তৈরি হতে পারে আপনার দলের ভিতরে? দেখেন, আমি অন্তত আশাবাদী যে 236টা একটা যেহেতু কমাইছে, 36টা আসলে নমিনেশন দেওয়ার পরে আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে দেখলাম যতটা ডিসেনশন, মানে ভিন্ন মত বা এনার্কি হওয়ার আমি চিন্তা করেছিলাম, সেরকম কিন্তু তেমন হয়নি। হয়েছে 2-4-5টি আসনে হয়েছে, গুলি বর্ষণের মতো ঘটনা ঘটেছে নিন্দাযোগ্য, কিন্তু পার্টির হাইকমান্ড থেকে যে নমিনেশন দিয়েছে সবাই কিন্তু মেনে নিয়েছে। আর যেগুলো ফাঁকা রয়েছে, এটা তো আপনি জানেন যে পলিটিক্স এবং ইলেকশন এর মধ্যে কিছু ডিফারেন্সিয়েশন করতেই হবে। নির্বাচনটা আমরা যে জোট গঠন করতে যাচ্ছি তার একটা স্পষ্ট বার্তা, তাই না? যে অতএব ওই যে আসনগুলো ঘোষণা করা হয়নি, এখানে অবশ্যই আমাদের সাথে যারা আন্দোলনের শক্তি ছিল এক্সেপ্ট জামাত, সেখানে আমাদের একটা ঐক্য হবে। আপনাদের অনেক যেই 236টা, এখানে তো দেখলাম যে জামাত আসলে যেখানে মোটামুটি শক্তিশালী সেই আসনগুলোও কিন্তু বিএনপি প্রার্থী দেয়নি। এদিকে জামাতের জন্য না 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 না, আমি তো নিজে এবার নমিনেশন পেয়েছি, আমি নিজে এলাকায় গিয়েছি, আমি যে দেখলাম এই নমিনেশন ঘোষণার পরে আমি তৃণমূল পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা এবং জনগণের সাথে মিশ্রিত হয়ে যে পার্টির পক্ষে যে ভোটের একটা আমেজ এবং জোয়ার সৃষ্টি করছে, এটা দেখেই কিন্তু, কারণ কি বাংলাদেশে আপনি যেভাবেই বলেন, বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল ছিল বিএনপি এবং আওয়ামী লীগ। আওয়ামী লীগ তার অপকর্মের জন্য আউট হয়ে গেছে। এখন আমি একটু এখন জামাত ইসলাম বাংলাদেশ কিন্তু বাংলাদেশের দ্বিতীয় সারির একটি রাজনৈতিক দল ছিল, ইনক্লুডিং জাতীয় পার্টি। এখন এই যে ভ্যাকুমটা তৈরি হয়েছে আওয়ামী লীগের অপকর্মের ফলে, সেই ভ্যাকুমটা জামাত ইসলাম দ্বিতীয় সারির দল এখন প্রথম সারিতে এসে তারা চিন্তা করেছে যে তাদের অবস্থা খুবই ভালো, অমুক তমুক। যেহেতু সরকারের বর্তমান যে সরকার, এই সরকার তাদের একটা প্রভাব রয়েছে, এই আলোচনায় আমি যাব না, কিন্তু আমাদের নমিনেশনটা ঘোষণার পরে এলাকাগুলোতে আমাদের মধ্যে যে চাঞ্চল্য এবং জনপ্রিয়তা এবং জোয়ার সৃষ্টি হয়েছে নির্বাচনের পক্ষে, ধানের শীষের পক্ষে, এটা দেখে কিন্তু ওই সব রাজনৈতিক দল ভয় পাবেই, স্বাভাবিক। আমি বলছিলাম যে আসনগুলোতে প্রার্থী দেওয়া হয়নি, এগুলা ওইটা তো আমি বললাম ছেড়ে দিবেন, এর ভিতরে জামাত নেই। আমি তো এইটাও বললাম যে জামাত তো নেই, জামাতকে নিয়ে আমরা ঐক্যটাও করতে চাচ্ছি না। কারণ হাদি একটা প্রশ্ন তুলেছে, জাতীয় সরকার কেন করলাম না? এই প্রশ্নে অনেকবার উত্তর দিয়েছি। আজকে জাতীয় সরকার গঠন করতেন, নির্বাচনটা করতেন কিভাবে বলেন আপনি? যাক, সেটা একটা বড় প্রশ্ন। নির্বাচনটা করতেন কি? আমি একটু বড় ভাই আপনার কাছে জানতে চাই যে আপনি যে আসনে, ঢাকা 13 আসনে আপনি নির্বাচন করবেন, সেখানে বিএনপি কোনো প্রার্থী দেয়নি, অনানুষ্ঠানিকভাবে হয়তো প্রচারণা চালাচ্ছেন। বিএনপির পক্ষ থেকে আসলে সাড়াটা কেমন পাচ্ছেন? ওই এলাকার নেতাকর্মীদের সাড়া পাচ্ছেন কিনা? জি জি, আলহামদুলিল্লাহ খুব ভালো পাচ্ছি, কারণ আমরা তো এগেন আইডিয়াটা হলো আমরা জোটগতভাবে নির্বাচনে যাচ্ছি। সো বিএনপি দলগতভাবে তাদের ক্যান্ডিডেট অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছেন এবং ভাই নমিনেশন পেয়েছেন, মাশাআল্লাহ, কংগ্রাচুলেশনস ভাই। আমরা জোটের পক্ষ থেকে আমরা যতগুলো দল আছি সবারই ভেতরে আলোচনা চলছে বিএনপির সাথে, যেহেতু বিএনপি নেতৃত্বাধীন জোট, সো বিএনপির সাথে সবার আলোচনা চলছে, নিজেদের ভিতরে যে আলোচনা চলছে না তা না। এই আলোচনার ভিত্তিতে আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ আশাবাদী যে জোটের বাকি সব সিটসের ডিক্লারেশনও খুব শীঘ্রই চলে আসবে। আর জোটের পয়েন্টটাই হলো যে জোটের একটা ক্যান্ডিডেটই একটা সিটে থাকবে, সেটা বিএনপির হোক, এনডিএম এর হোক বা জোটের অন্য কোনো পার্টনারের হোক, বা জোটের একটা ক্যান্ডিডেটই সিটে থাকবে। তো সেই জায়গা থেকে এগেন, যেমন মনে করেন যে কোনো একটা দলটা যদি বড় হয়, যে কোনো একটা জায়গায় একাধিক নমিনেশন প্রত্যাশী থাকে। তো জোটও যখন বড় হবে, জোটের ভেতরে কোনো একটা দলেরও একাধিক থাকতে পারে, এবং মনে করেন যে কোনো একটা জায়গায় জোটে শুধু একটা দল না, যদি সবচেয়ে বড় দল বিএনপি, সবচেয়ে বেশি বিএনপিরই থাকবে, এটাও ঠিক। বাট বিএনপির বাইরে জোটের অন্য দলেরও কিন্তু প্রার্থী ওখানে থাকতে পারে।
সো ওই জায়গাগুলোতে সবাইকে নিয়ে কাজ করাই আসলে আমাদের কিন্তু প্রচেষ্টা। এর আগে যে জোট আমরা 2018 সালেও যেটা দেখেছি যে জামাতের নেতারা কিন্তু ধানের শীষ নিয়ে ভোট করেছে, ধানের শীষ প্রতীক নিয়ে। এবার আসলে সেই প্রতীকটা পাচ্ছেন না, এবার আপনার নিজস্ব প্রতীক করতে হবে। এইটা কি আসলে একটা প্রভাব মানে ভোটের মাঠে ফেলে কিনা? দেখেন, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট নির্বাচন আমরা কিভাবে করব, কি করব, এটার এক্সাক্ট আলোচনা জোটে যতক্ষণ পর্যন্ত ফাইনাল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এককভাবে, যেহেতু আমি আপনাকে পরিষ্কার করে বলে দিলাম আমরা জোটে আছি, সো জোটের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমরা এটা আপনার সাথে আসলে আপনাকে কিছুই বলতে পারছি না। তবে অবভিয়াসলি প্রচলিত আইনের বাইরে যেহেতু আর আমরা করতে পারবো না, যদিও আমরা বিশ্বাস করি যে খুব পক্ষপাতিত্বভাবে এই আইনটা বদল করা হয়েছে এরকম লাস্ট মোমেন্টে এসে, সো সেই জায়গায় যে আমরা খুশি তা না। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, নির্বাচন তো আমরা চাই যত শীঘ্রই সম্ভব, নির্বাচন আমরা করব, আইনের বাইরে যে নির্বাচন করার কোনো উপায় নাই। সো সেখানে এগেন জোটের যেভাবেই সিদ্ধান্ত হবে সেইভাবে আমরা সব কাজ করব। হাদি, আপনি নির্বাচন করার আসলে ঘোষণা দিয়েছেন ঢাকা 8 থেকে। একটা বড় দল বা জোট যেভাবে আসলে নির্বাচনটা করে, ব্যক্তি হিসেবে বা ছোট সংগঠন হিসেবে আপনার ইনকিলাব মঞ্চ রয়েছে, খুব টাফ। তো আপনি মনে করেন যে শুধু ব্যক্তি ইমেজ দেখে একটা নির্বাচনে আসলে পাশ করা যায় বা মানুষ তাকে ভোট দেয়? ধন্যবাদ। প্রথমত আমি ইনকিলাব মঞ্চের প্রার্থী না, এখানে আমি স্বতন্ত্র করছেন। ইনকিলাব মঞ্চ আপনার একটা সংগঠন, মানে আপনার একটা বড় পরিচয়ের জায়গা। অবশ্যই দেখেন, ব্যাপার হলো যদি আমাদের টার্গেট হয় যে কোনো মূল্যে আমার আবার এমপি লাগবে, তাহলে আমার জন্য সুবিধা ছিল আমার যেটা নিজের জেলা ঝালকাঠি 2 সেখানে করা, এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল তারা আমাকে ওটুকুন সম্মান জানিয়ে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কি আগ্রহী কিনা। তাহলে তারাও তো অনেককে বিভিন্নভাবে অনার করেছেন, বাই করেছেন। আমার সেই সুযোগ ছিল নেগোশিয়েট করবার এবং প্রার্থী হবার। দেখেন, আমাদের জার্নিটা সবার থেকে একটা ভিন্ন জার্নি। আমরা নতুন একটা রাজনীতি শুরু করতে চাই। সেই রাজনীতিটা এইবারই সফল হবে কিনা, নাকি আমি মরে যাবার পরে হবে, সেটা আমি জানি না। কিন্তু বাংলাদেশে আমরা আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারবো, গত 1.5 বছরে ইনকিলাব মঞ্চের অ্যাক্টিভিজমে, বাংলাদেশের প্রচলিত অ্যাক্টিভিজমের অনেক প্যাটার্ন বদলে গেছে এবং অনেকে আমাদেরকে এটা বলে। দ্বিতীয়ত, এবার আমরা শুধু, আপনারা মিডিয়া আপনারা তো নিশ্চয়ই খেয়াল করেন, আমরা জিতি না হারি এটা তো ভোটটা সুষ্ঠু হবে কিনা সেটার উপরে ডিপেন্ড করবে। শুধু এটুকুন বলি, আমার ওখানে তো বিএনপির বড় প্রার্থী হলো মির্জা আব্বাস ভাই। এখন এরকম তো সবাই দাবি করবেই। এরপর আশা করি ইলেকশনটা ভালো হলে আমরা এটা আরো ভালো বুঝতে পারবো। অন্তত বিএনপিতে আজীবন ভোট দিয়েছে, আমি কর্মী বলছি না, আজীবন ভোট দিয়েছে এরকম অগণিত মানুষের সাথে আমাদের কথা হয় প্রতিদিন, যারা বলে যদি সঠিক ভোটটা হয় তাহলে তারা এবার তরুণদেরকে ভোট দিবেন এবং আমাকে ভোটটা দিবেন। এখন আমি তো আমার বলবোই যে আমি লাখ লাখ ভোট পাবো না, এটা আমি প্রত্যাশা করি না। আমি প্রত্যাশা করি বিএনপির যারা আজীবন ভোটার তাদের ব্যাপারে আমার প্রত্যাশা নাই, জামাত ইসলামীর ভোটারের কাছেও প্রত্যাশা নাই। আমার প্রত্যাশা হলো এই দেশে যতগুলো ভালো নির্বাচন হয়েছে, ধরেন 91 নির্বাচন বলি, হেলাল ভাইরা আরো ভালো বলতে পারবেন, আমরা করি কি যতগুলো দল অংশগ্রহণ করেছে তারা কত পার্সেন্ট পেয়েছে সেই হিসাব করি, কিন্তু কি আমরা কখনো টোটাল টার্ন আউট বলি, কাস্টিং ভোট কত, মানে টোটাল ভোটের কত পার্সেন্ট কাস্ট হয়, কত মানুষ কেন্দ্রে আসে না। আমাদের টার্গেট হলো এই যে লক্ষ লক্ষ মানুষ রাষ্ট্রকে ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, কিন্তু বাসার পাশে কেন্দ্র তবুও সে যায় না, কারণ এখানে কোনো প্রার্থীকে তিনি নিজের মনে করতে পারেন না। তিনি সকলকে একই মুদ্রার এপিটুপিট মনে করেন। তিনি দেখেন পোস্টার, ফেস্টুন, মোটরসাইকেলের মহড়া, এইটা অল্প কিছু জায়গায় ভিন্ন থাকতে পারে, আই রিপিট যে অল্প কিছু জায়গায়, কিন্তু এক্সেপশন ক্যান নট বি অ্যান এক্সাম্পল। যার ফলে আপনি আমাকে দেখেন যে আরবান মিডল ক্লাস ভোরের লাইন দিয়ে ধরে কয়জন ভোট দেয়, কারণ সেই আগ্রহটাই হারাই ফেলায়, কারণ সে মনে করে ভোট দেয়া না দেয়া তার কাছে ভালো নির্বাচন যেগুলো হয়েছে সেগুলো ভোটের টার্নআউট আসলে ভালোই ছিল। এখন আমাদের যেটা চ্যালেঞ্জ, আমরা চাচ্ছি এই যে মানুষগুলো সে তার হোপলেস হয়ে যাচ্ছে, এই যে জুলাইয়ের পর এত মানুষ হোপলেস হয়ে যাচ্ছে, তাদের ওই আশাটা জ্বালাই রাখা যে আপনারা যদি সেটা 1000 মানুষও হন, আপনি আপনার প্রার্থীকে এসে ধরেন আমাকে 1000 মানুষ ভোট দিল, তো হোয়াট নেক্সট? এই 1000 মানুষ আমাকে কেন্দ্র করে কেন্দ্রে আসবে, নইলে হয়তো কেন্দ্রে আসতো না, এটা আমরা বুঝতে পারছি। এবং এই ইলেকশনটা আমরা 50 বছর পর্যন্ত এই মডেলটা জারি রাখবো ইনশাআল্লাহ। জাভেদ, আপনারা আপনাদের প্রার্থীদের জন্য মনোনয়ন বিক্রি শুরু করেছেন, জোট নিয়েও নানান আলোচনা চলছে। পরিষ্কার করে বলা যায় যে আসলে বিএনপি বা জামাত কাদের সাথে আলোচনা চলছে, না সবার সাথে আলোচনা চলছে জোটের ব্যাপারে? সেটা আমাদের তো স্পষ্ট করা হয়েছিল এর পক্ষ থেকে, সেটা হচ্ছে আমরা 300 আসনে প্রার্থী দেব এবং আমাদের মনোনয়ন ফর্ম বিক্রি করা শুরু হয়েছে। মনোনয়ন ফর্ম অনেকেই বেশ উৎসাহ উদ্দীপনার সাথে, কিন্তু আমাদের উৎসব মুখর একটা পরিবেশে মনোনয়ন ফর্ম বিক্রি চলছে, চালু আছে। আমরা যে নতুন রাজনীতির কথাটা বলেছি, সেই রাজনীতির ধারাটা আমরা জারি রাখতে চাই। আমরা আমাদের লড়াইটা আসলে একটা দীর্ঘ সময় নিয়ে করতে চাই। সেটা এমন না যে কোনো একটা রাজনৈতিক দলের সাথে জোট কিংবা আসন সমঝোতা, সেগুলা ধরেন একটা নির্বাচন হলে একটা রাজনৈতিক দলের অনেক স্ট্র্যাটেজি থাকে, অনেক পরিকল্পনা থাকে, সেগুলা সময় সময় বদলায়, সময় সময় হয়। বিএনপিও তো জামাতের সাথে একটা সময় তারা সরকার গঠন করেছে,
তারা জামাত ইসলামীকে তারা মন্ত্রিত্ব দিয়েছে, ফ্ল্যাগ তুলে দিয়েছে গাড়িতে। আবার এখন তারা বলছে তারা জামাতের সাথে কখনোই তারা জোট করবে না, তারা এই ধরনের একটা স্ট্যান্ডও কিন্তু তাদের আছে। মানে একটা রাজনৈতিক দল নির্বাচন কেন্দ্রিক তার একটা চিন্তাভাবনা থাকে, ওই জায়গাটায় আমরা এখন পর্যন্ত আমরা 300 আসনেই আমরা প্রার্থী দিতে চাই। আমরা আমাদের সারা বাংলাদেশে যে সাংগঠনিক বিস্তার আছে, আমাদের যে ভিত্তি আছে, সেটার উপর ভিত্তি করে আমরা একটা স্বকীয়তা বজায় রেখে আমরা আমাদের নিজস্ব রাজনীতিটা করে যেতে চাই। এবং এনসিপি বাংলাদেশে যে কোনো একটা রাজনৈতিক দলের বি টিম, সি টিম কিংবা ছায়া টিম হয়ে থাকার মতন রাজনৈতিক দল হবে না, রাজনৈতিক দল। সেই জায়গাটা আমরা স্পষ্ট করতে চাই। আমরা যদি এই নির্বাচনে আমরা একটা সিট নাও পাই, তারপরেও অন্তত আমরা এটুকু বলতে চাই সাধারণ মানুষের কাছে যে আমরা হারায় যেতে আসি নাই। আমরা আমাদের যে রাজনৈতিক লড়াই, যে লড়াইটা আমরা জারি রাখতে চাই, যে আমরা নতুন বন্দোবস্ত আনতে চাই রাজনৈতিক, এবং আমরা যে নতুন সংবিধানের কথা বলছি, আমরা যে সেকেন্ড রিপাবলিকের কথা বলছি, বাংলাদেশ 2.0-র কথা বলছি, সেই কথাগুলো আমরা জারি রাখতে চাই লম্বা সময়, যতদিন পর্যন্ত আমরা অন্তত সংসদে না গেলেও আপনার রাজপথে থেকে সেই লড়াইটা আসলে করে যেতে চান। আমার সময় একেবারেই শেষ। আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন এন মোহাম্মদ নিবেদিত পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।